আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার জীবনে একটি বাস্তব ঘটনা সেটা শেয়ার করব। একটি ট্রেন অ্যাক্সিডেন্টের রোগী বা একজন ব্যক্তিকে আমি সহযোগিতা করতে গেছিলাম। তো সেই সহযোগিতা করতে গিয়ে আমি নিজে বিপদে পড়ার পথে একটা অবস্থা তৈরি হয়েছিল। তো আসলে সরাসরি আমি মূল ঘটনায় চলে যাই। আমি এই ঘটনাটা বলতেছি 2019 সালের শেষ দিকের। আমি তখন আরএফএল গ্রুপে ফার্স্ট মার্কেটিং এ জব নিছি। নিয়ে কিশোরগঞ্জ পোস্টিং নিয়ে আমি কিশোরগঞ্জ জেলাতে কাজ করা শুরু করি। কিছুদিন কাজ করার পরেই আসলে আমার কাজটা ছিল এরকম যে ফুড আইটেম নিয়ে কাজ করা, যে ফুড আইটেমের অর্ডার কাটা। তো আমি তখন অর্ডার কাটতে কাটতে আমাদের যে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন আছে, সেই রেলওয়ে স্টেশনে কিছু দোকান ছিল। সেই দোকানগুলোতে আমি অর্ডার কাটতে যাই। তো আসলে প্রতি সপ্তাহে একদিন যাইতাম। তো ওই দিনও যাই। যাওয়ার পরে আমি অর্ডার করতেছিলাম। কিছুক্ষণ অর্ডার করার পরেই আমাদের একটা লোকাল ট্রেন আছে, যে ট্রেনটা ময়মনসিংহ থেকে ভৈরব পর্যন্ত চলাচল করে। সেই ট্রেনটা আইসা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে মোটামুটি অনেক যাত্রী নামতেছে উঠতেছে। তো আমি আমার মতো কাজ করতেছিলাম। তো ট্রেন ছেড়ে দিছে হালকা করে, রানিং হইতেছে। এরকম টাইমে বিকট একটা শব্দ হয় ট্রেনের উপরে ইঞ্জিনের উপরে যে এক ধরনের ধোঁয়া বের হওয়ার যে একটা জায়গা থাকে, এই অংশের মধ্যে একটা ফ্যান থাকে ভিতরে। আর নিচে কিন্তু অনেক মোবিল থাকে এটার ভিতরে। তো আসলে একটা ছেলের বয়স 17 বা 18 বছর বয়স হবে, বা তার চাইতে এত কম। তার সাথে আরেকজন ছেলে। তো বিকট শব্দটা যেটা হয়েছিল, এটা আসলে একটা ছেলের পা এটার ভিতরে চলে গেছে। তো ওটা এক ধরনের লোহার নেটের মতো থাকে। তো সেটার ভিতরে যখন পা দিছে, সম্ভবত অনেক পুরাতন হওয়ার কারণে এটা ভেঙে তার পাটা ভিতরে ঢুকে গেছে। আর পাটা ভিতরে ঢোকার পরেই এটা নিচে ভিতরে একটা ফ্যানের মতো ছিল, যেটার মধ্যে তার পা ঢোকার কারণে তার পাটা একেবারে হাড্ডি ভেঙে চুরমারচুর হয়েছে। এই শব্দটা হয়েছে। এই শব্দ হওয়ার সাথে সাথেই ট্রেনের যে ইঞ্জিনের ড্রাইভার ছিল বা লোক ছিল, উনি ট্রেনটাকে স্লো করে দিছে। আর আমি যে প্ল্যাটফর্মে মানুষজন বসে আসলে রেস্ট নেই, সেটার উপরে লাফ দিয়ে উঠি। ওইটা আমি দেখি উপরের দিকে একটা ছেলে এরকম নিজের পাটাকে এবার ধরে রাখছে আর চিল্লাইতেছে, পা চলে গেছে বলে চিল্লাইতেছে। তো আমি আবার রাস্তার মানে ট্রেনের যে যে সাইডে আসলে মূলত হয়েছে, ওই পাশে যাই ঘুরান দিয়া। যাওয়ার পরে আসলে ওকে কেউ সহযোগিতা করতে আসতেছে না। তো এক পর্যায়ে আমি উঠি, আর ওর সাথে যে ছেলেটা ছিল আমি তাকে বলি যে ওরে নিচে নামানোর ব্যবস্থা করো। তো যে ছেলেটার পা আসলে মূলত এইভাবে এরকম হয়েছে, ওই ছেলেটা তার নিজের পাটাকে নিজে এভাবে টেনে উঠাইতেছে। মনে হইতেছে শুধু মাংসের মধ্যে বা গোস্তের মধ্যে তার ট্যাংটা ঝুলে আছে। হাড্ডিটা এরকম ভেঙে চুরমাচুর হয়ে গেছে। তো ওটা ওই ছেলের সম্ভবত ডান পা না বাম পা, আমার এটা খেয়াল নাই। তো ওর পায়ের হাঁটুর নিচে, হাঁটুর থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি নিচে এরকম একটা অবস্থা হয়েছে। পরবর্তীতে তাকে আসলে ট্রেন থেকে নিচে নামানো হয়েছে। আমি তাকে ধরছি, এবং ওইরকম লোকজন তাকে এভাবে ধরতে আসে নাই, কারণ রক্ত এবং ইঞ্জিনের যে মোবিল এগুলো দিয়ে একদম কালো হয়ে গেছিল। তো সাথে যে ছেলেটা ছিল, সেও অনেক কান্না করতেছিল। তার সমবয়সী, তার হয়তো বা চাচাতো ভাই এরকম কিছু একটা লাগে। আর যে ছেলেটা এরকম হয়েছে অ্যাক্সিডেন্ট, ওখানে বলতেছে আমার পা চলে গেছে, আমার পা শেষ, আমার পা শেষ। পরবর্তীতে প্ল্যাটফর্মে নিয়ে আসি ওকে। প্ল্যাটফর্মে নিয়ে আসার পরে কেউ তাকে মেডিকেল নিয়ে যাবে এরকম কোনো চিন্তা ভাবনা নাই। সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। হয়তোবা কিছু লোক ভিডিও করছিল, যেটা আমার অত বেশি একটা খেয়াল নাই। তো পরবর্তীতে আসলে আমার চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটছে। তো আমি একজন মানুষ হিসেবে এটা আমি আর সহ্য করতে পারি নাই। আমি পরবর্তীতে তাকে নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিই। তো আসলে পরবর্তীতে একটা অটোতে ওকে উঠাই, সাথে ওই ছেলেটাও ছিল। আসলে ওই ছেলেটা এতটা ভয় পাইছিল, শুধু কান্না করতেছিল। আর যে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেও অনেক কান্না করতেছিল। তো অটোর মধ্যে ওঠানোর পরে অনেকেই 5 টাকা 10 টাকা দিতেছিল। আমি বলছি অটো ভাড়া দেওয়ার দরকার নাই, অটো ভাড়া আমি দিতে পারবো। তো সেই ছেলেটাকে নিয়ে আমি রওনা হই আমাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালের উদ্দেশ্যে। পুরাতন যে সদর হাসপাতাল আছে সেটার উদ্দেশ্যে রওনা হই। তো এর ভিতরেই আমি তার যে ফোন আছে, ওই যে ছেলে অ্যাক্সিডেন্ট করছে তার যে ফোন আছে, আমি বলি যে তোমার ফোনটা দাও। সে তার ফোন দিছে। সেই ফোন দিয়ে আমি তার বাড়িতে কল করি। রাস্তার মধ্যেই কল করে আমি বিষয়টা বলি যে আপনাদের ছেলে এরকম একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা আসলে একটু দ্রুত চলে আসেন কিশোরগঞ্জ সদর হাসপাতালে। তো এই কথা বলতেছিলাম। তো এর আগে আমি স্বাভাবিকভাবে একটু ভালোভাবে কথাবার্তা বলছি। বলার পরে কিন্তু আমি এই বিষয়টা বলার পরে পাশ থেকে একজন
মানে অপর পাশে যাদের সাথে কথা বলতেছি তাদের মধ্যে একজন বলতেছে, যেই ছেলে কল দিছে সে হয়তো বা অ্যাক্সিডেন্টের সাথে জড়িত আছে, তার নাম্বারটা রাখো। তো এই জিনিসটা আমি আসলে ওইভাবে নেই নাই, স্বাভাবিকভাবে নিছিলাম। মানে আমি এটা কোনো কিছু মনে করি নাই, হয়তো বা কিছু একটা। তো আমি আসলে তো চিন্তা করি নাই বিষয়টা নিয়ে কি নিয়ে। তো পরবর্তী সময় আসলে তাদেরকে জানানোর পরে আমি তাকে নিয়ে মেডিকেলে যাইতেছিলাম, আর সে খালি বলতেছিল তার পা চলে গেছে। তো আমি তার মুখটাকে ওইভাবে অন্যদিকে ঘুরায় রাখছিলাম, বলছিলাম পায়ের দিকে না তাকার জন্য। আর আমি যতটুকু দেখছি ভিতরে আসলে হাড্ডি বলতে কিছু ছিল না, শুধু মাংসের মধ্যে, মাংসের একটা সাইডে বাকি পাটা ঝুলে আছে। তো আমি ইমার্জেন্সিতে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে তাকে মেডিকেলে প্রবেশ করানোর পরে যে ডাক্তার আছে তারা আসছে, আয়সা কিছুক্ষণ মানে ড্রেসিং করছে, ড্রেসিং করার পর বলতেছে যে ওই ছেলেকে নিয়ে যেতে হবে ময়মনসিংহে পঙ্গু হাসপাতালে। তো পঙ্গু হাসপাতালের কথা যখন বলছে তখন আমি বুঝতে পারছি হয়তো বা তার পাটা মনে হয় আর নাও থাকতে পারে। তো বলতেছে মেডিকেলে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি, আপনারা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। তো ওই ছেলের সাথে যে ছেলেটা ছিল ও শুধু কান্না করতেছিল পাশেই, আসলে ও কোনো কাজ বা কোনো কিছু করতেছিল না, ও মোটামুটি অনেক আতঙ্কে এবং ভয়ে ছিল। আর আমি নিজেই দৌড়ে যাই অ্যাম্বুলেন্সের জন্য, ওই পাশে দৌড়াদৌড়ি করতেছিলাম। তো দৌড়াদৌড়ি করে যখন আসতেছিলাম ডাক্তারের কাছে বলতেছি যে অ্যাম্বুলেন্স তো পাইতেছি না। তো ডাক্তার বলতেছে যে আপনি এদের কি হন? তো আমি বললাম যে আমি একজন স্টুডেন্ট, প্লাস আমি মার্কেটিং এ জব করি। তো আমি জব এই কাজে ছিলাম, সেখান থেকে এইভাবে আসা। তো ডাক্তার আমাকে দু একবার বলছে আপনি যতটুকু করছেন এনাফ, আপনি চলে যান। তখন আসলে আমি যাই নাই, আমি দাঁড়ায় রইছি। 3 বার 4 বার বলার পরে উনি এক পর্যায়ে আমাকে ধাক্কা দিয়ে বলে, তুমি একজন ছাত্র মানুষ, তুমি ফাইসা যাইবা, এগুলা অনেক ঝামেলা আছে, এগুলা অনেক কেস মামলা হবে, এগুলা ট্রেন অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের সমস্যা যারা হয় এগুলা অনেক সমস্যা হয়, তুমি চলে যাও। এই কথা বলে আমাকে বাজার মধ্যে ধরে একটা ধাক্কা দিছে। পরবর্তীতে আসলে একজন ডাক্তার মানুষ আমাকে ধাক্কা দিছে, এই জিনিসটা আমি একটু করলাম যে আসলে কেন ধাক্কা দিছে। তো উনি বলতেছিল আবার যে আপনি যতটুকু করছেন এতটুকু আসলে বর্তমান সময়ে কেউ করে না, তো আপনার এখন এখান থেকে চলে যান, আপনার জন্য ভালো হবে। তো পরবর্তীতে আমি পাশে যে ছেলেটা ছিল আমি বলছি যে তোমার ফ্যামিলি লোকেরা ফোন দাও আসার জন্য, আমি তো ফোন দিয়ে বলছি তোমরা বলো আসার জন্য। আমার মাথায় ঢুকছে যে ফোনে যখন আমি কথা বলছিলাম তখন অপর পাশ থেকে তাদের ফ্যামিলির একজন লোকে বলতেছিল আমার নাম্বারটা রাখার জন্য, কিন্তু এই নাম্বারটা তো আমার না, ওদের ছেলের নাম্বার দিয়ে কিন্তু ওদের ফ্যামিলির আমি ফোন দিছিলাম। তো যাই হোক, পরে আমি এই জিনিসটা চিন্তা করলাম যে আসলে তো ডাক্তার সাহেব ঠিকই বলছে। তো সাথে সাথে আমি পরবর্তীতে এই হাসপাতাল থেকে বের হয়ে আসি, বের হয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়ে মানে একদম বাসায় চলে আসি। ওই দিন আর ওইভাবে কাজ করার মন মানসিকতা আমার হয় নাই, বা কাজ করার জন্য ওই রকম ভাবে আর ভালো লাগে নাই। তো এই জিনিসটা আসলে পরবর্তীতে আমি খেয়াল করছি যে আসলে মানুষ অনেক সময় উপকার করতে গিয়ে নিজে ফাঁসে যাওয়া লাগে। বাই চান্স ওই ছেলে বা পাশের ছেলে দুজনে যদি একটা সাক্ষী দেয় যে ওই আমাদেরকে এইভাবে অ্যাক্সিডেন্টের মুখে ধাক্কা দেওয়া হলাইছে বা একটা কিছু একটা, তখন কিন্তু আমি ফাঁসে যাইতাম। তো আসলে বিষয়টা পরবর্তীতে আসলে আমি জিনিসটা করি, পরে আমি চলে আসি। চলে আসার কিছুদিন পরে আসলে আমি এখান থেকে ট্রান্সফার হয়ে আমি চলে যাই আমাদের ভৈরবে। তো ভৈরব যাওয়ার পরে আসলে ওইরকম ভাবে ওই ছেলের সাথে আর যোগাযোগ হয় নাই, বা কারোর সাথে যোগাযোগ হয় না। তবে আমি মাঝখানে জিজ্ঞেস করছিলাম ওই ছেলের বাড়ি কোথায়, মানে চলার সময় যখন মেডিকেলে নিয়ে যায় তখন ওই ছেলেকে আমি জিজ্ঞেস করছিলাম বাড়ি কোথায়, তো ও বলছিল আমাদের পার্শ্ববর্তী কোনো একটা এলাকা ভবানীপুর। ওই টাইমে আমি নিজেও আমার বাড়ির ঠিকানা বলছিলাম যে আমার বাড়ি হচ্ছে মানিকখালী অমুক জায়গায়। আসলে ওইভাবে আমি কোনো সময় ভবানীপুর যাই নাই বা চিনিও না, তো এতটুকুই জানতাম। তো অনেকদিন পরে আমি যখন আসলে রাত্রেবেলা ভৈরব থেকে এসে নামছি আমাদের রেলওয়ে স্টেশনে মানিকখালী, নামার পরে আমি রিক্সায় উঠছি। তো এই রিক্সাওয়ালা আবার আমাদের এলাকার ছিল। তো উনি আমাকে বলতেছে যে রাজীব, লোক আইসা তোমার খুঁজছিল। বললাম কেন? বলে তুমি নাকি তাদেরকে সহযোগিতা করছো একটা অ্যাক্সিডেন্টের বিষয়ে। তখন আসলে প্রায় 7 থেকে 8 9 মাস পরের ঘটনা। তো আমি বললাম হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো আসলে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে আমাদের সামনে, তবে যতটুকু নিজেকে সেফ রেখে সহযোগিতা করা যায় অবশ্যই করবেন, কারণ মানুষ মানুষের জন্য। তো সকলেই ভালো থাকবেন, আর রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। সেই সাথে সকলকে সহযোগিতা করার সময় এই ঘটনাটা একেবারে আমার বাস্তব জীবনের ঘটনা, একটু বুঝে শুনে তারপর সহযোগিতা করবেন।